ভ্ল্যাড দি ইম্পেলার। নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে, তাই না? ইতিহাসের এমন কিছু চরিত্র আছে যাদেরকে আমরা কেবলই এক দানব হিসেবে চিনি, কিন্তু সেই দানবের মুখোশের আড়ালে থাকা মানুষটার গল্পটা আসলে কেমন? চলুন আজ আমরা সেই গল্পটাতেই ডুব দিই। ড্রাকুলা নামটা শোনার সাথে সাথেই তো আমাদের মাথায় চলে আসে সেই দাঁতওয়ালা রক্তখেকো ভ্যাম্পায়ারের ছবি। কিন্তু ইতিহাসের আসল ড্রাকুলা মানে ভ্লাড, তিনি কে ছিলেন? তিনি কি আসলেই গল্প উপন্যাসের মতো কোনো দানব ছিলেন, নাকি এর পেছনে আরও গভীর, আরও জটিল কোনো সত্যি লুকিয়ে আছে? আসলে আমরা যে গল্পটা বলতে যাচ্ছি সেটা কোনো জন্মগত দানবের গল্প নয়, বরং এটা এমন এক ছেলের গল্প যাকে তার চারপাশের পরিস্থিতি, তার সময় আর কিছু মানুষ দানব হয়ে উঠতে বাধ্য করেছিল। আর ভ্লাডকে যদি সত্যিই বুঝতে হয় তাহলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে, তার সেই শৈশবে যা তার বাকি জীবনের প্রতিটা পদক্ষেপের ভিত করে দিয়েছিল। একবার সময়টা কল্পনা করুন, পঞ্চদশ শতক, ওয়ালাচিয়া নামের ছোট্ট একটা রাজ্য, কিন্তু এর অবস্থানটা দেখুন। একদিকে বিশাল অপ্রতিরোধ্য অটোমান সাম্রাজ্য, আরেকদিকে শক্তিশালী হাঙ্গেরি রাজ্য। ঠিক দুটো বড় পাথরের মাঝখানে চাপা পড়া একটা বাদামের মতো অবস্থা। মানে এই রাজ্যের ভাগ্যটা সবসময় যাকে বলে সুতোর ওপর ঝুলত। তো কি ঘটেছিল তার শৈশবে? দেখুন, 1442 সাল, ভ্ল্যাডের বয়স তখন মাত্র 11। তাকে আর তার ছোট ভাইকে রাজনৈতিক জিম্মি হিসেবে পাঠিয়ে দেওয়া হলো অটোমান সুলতানের দরবারে। ভাবা যায়, একটা বাচ্চার শৈশব কাটছে শত্রুদের শিবিরে। এখানেই শেষ নয়, ঠিক এর 6 বছর পর খবর এলো যে ওয়ালাচিয়ায় তার বাবা আর বড় ভাইকে নিজেদেরই অভিজাতরা মানে বয়াররা খুব নির্মমভাবে খুন করেছে। তো 1448 সালে যখন সে অবশেষে মুক্তি পেল, তখন সে আর আগে সে রাজপুত্র নেই। সে এখন একজন অনাথ, যার গোটা পৃথিবীটাই শত্রুর হাতে তছনছ হয়ে গেছে। আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। দেখুন, একই অভিজ্ঞতা, একই বন্দিদশা, কিন্তু দুই ভাইয়ের ওপর এর প্রভাব পড়ল দুই রকম। একদিকে ভ্লাড, যার মনে জন্ম নিচ্ছিল শুধু ঘৃণা আর প্রতিশোধের আগুন। সে শিখছিল কিভাবে ভয় আর নিষ্ঠুরতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হয়। আর অন্যদিকে তার ভাই রাডু, সে কিন্তু বেশ মানিয়ে নিয়েছিল। অটোমান জীবনযাত্রা, সংস্কৃতি সবকিছু আপন করে নিয়ে সে সুলতানের প্রিয় পাত্র হয়ে উঠল। এতটাই যে পরে সে নিজের ভাইয়ের বিরুদ্ধেই অস্ত্র ধরেছিল। তো এই রকম একটা অতীত নিয়ে ভ্লাড যখন ওয়ালাচিয়ায় ফিরলেন, তখন তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। তার লক্ষ্য একটাই, ক্ষমতা পুনরুদ্ধার করা। আর সেজন্য তিনি যে পথ বেছে নিলেন তা ছিল একেবারেই লৌহ কঠিন। ক্ষমতা হাতে পেয়েই ভ্লাড তার প্রথম চালটা দিলেন। আর কি সেই চাল! 1456 সালের বসন্তকাল তিনি রাজ্যের সব বড় বড় অভিজাতদের মানে বয়রদের একটা বিশাল ভোজসভায় ডাকলেন। এদের মধ্যেই ছিল তারা যারা তার বাবা আর ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। ভোজের ঠিক মাঝখানে ভ্লাড উঠে দাঁড়ালেন, তাদের বিশ্বাসঘাতকতার কথা সবার সামনে তুলে ধরলেন এবং তারপর সেখানেই সেই ভোজসভাতেই তাদের প্রত্যেককে শুলে চড়ানোর হুকুম দিলেন। সংখ্যাটা কত ছিল জানেন? প্রায় 500। এক রাতে প্রায় 500 জন অভিজাতকে শেষ করে দেওয়া হলো। এটা শুধু প্রতিশোধ ছিল না, না, এটা ছিল একটা বার্তা, একটা পরিষ্কার আর ভয়াবহ বার্তা যে ওয়ালাচিয়ার নতুন শাসক এসে গেছে। আর তার কথার অবাধ্য হওয়ার মানে কি সেটা সবাই যেন খুব ভালো করে বুঝে নেয়। ব্যাপারটা হলো, তার এই চরম নৃশংসতার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য ছিল। এই সন্ত্রাসের আড়ালেই ভ্লাড এমন এক ওয়ালাচিয়া গড়ে তুলছিলেন যা আগে কেউ দেখেনি। তিনি অভিজাতদের নিজেদের মধ্যে মারামারি বন্ধ করে একটা শক্তিশালী কেন্দ্রীয় শাসন আনলেন। আইন তৈরি করলেন যা গরিব বড়লোক সবার জন্য সমান। সাধারণ মানুষ আর ব্যবসায়ীদের নিরাপত্তা দিলেন যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলল। মানে একদিকে ভয়ঙ্কর নিষ্ঠুরতা, আরেকদিকে আশ্চর্য রকমের শৃঙ্খলা। দেশের ভেতরে শৃঙ্খলা আনার পর ভ্লাড এবার তার সবচেয়ে বড় শত্রুর দিকে তাকালেন, সেই অটোমান সাম্রাজ্য যেখানে তার শৈশব কেটেছে। তিনি সিদ্ধান্ত নিলেন এবার তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবেন, যা ছিল এক কথায় আত্মহত্যার শামিল। শুধু একবার শক্তির পার্থক্যটা দেখুন। 1462 সাল, সুলতান দ্বিতীয় মেহমেদ, যিনি কিনা কনস্টান্টিনোপল জয় করেছেন, তার 1.5 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী। আর তার বিপরীতে ভ্লাডের হাতে গোনা মাত্র কয়েক হাজার সৈন্য। মানে এটাকে ডেভিড বনাম গলিয়াথের লড়াই বললেও যেন কম বলা হয়।
কিন্তু ভ্লাড তো আর সংখ্যা দিয়ে ভয় পাওয়ার লোক নন। তিনি যা করলেন তা ছিল অকল্পনীয়। 1462 সালের 17 জুন রাতের অন্ধকারে তিনি তার ছোট্ট দল নিয়ে সরাসরি সুলতানের বিশাল সেনা ছাউনির ভেতরে ঢুকে পড়লেন। তার লক্ষ্য একটাই, স্বয়ং সুলতানকে খতম করা। কি দুঃসাহস ভাবা যায়! 23,884। এই সংখ্যাটা কিসের? এটাই ছিল ভ্লাডের মাস্টার স্ট্রোক, এক মনস্তাত্ত্বিক যুদ্ধের চরম নিদর্শন। সুলতান মেহমেদ যখন তার বিশাল বাহিনী নিয়ে ওয়ালেচিয়ার রাজধানীর দিকে এগোচ্ছিলেন, তিনি শহরের বাইরে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। এক বিশাল মাঠ জুড়ে শুধু শুলে চড়ানো মানুষের সারি, আর তারা সবাই তার নিধেরই সৈন্য, অটোমান বন্দী, 23,000-এরও বেশি। এই শুলের জঙ্গল দেখে স্বয়ং সুলতান মেহমেদ দ্য কনকারার বলে উঠেছিলেন, এটা মানুষের কাজ নয়, এটা শয়তানের কাজ। এবং তিনি তার অপ্রতিরোধ্য বাহিনী নিয়ে পিছু হটেছিলেন। ভয় যে কত বড় একটা অস্ত্র হতে পারে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। তো এই মানুষটির শেষ পরিণতি কি হলো, আর ইতিহাসই বা তাকে কিভাবে মনে রেখেছে? চলুন এবার সেই দিকে যাওয়া যাক। জীবনের সবচেয়ে বড় জয় পাওয়ার পরেও ভ্লাডের ভাগ্য কিন্তু তার সাথে ছিল না। শেষ পর্যন্ত তিনি নিজের মিত্রদের কাছেই প্রতারিত হন। তাকে বহুদিন বন্দী থাকতে হয় এবং অবশেষে 1476 সাল নাগাদ এক যুদ্ধে তিনি মারা যান। কিভাবে তার মৃত্যু হয়েছিল সেই সঠিক ঘটনাটা আজও কিন্তু একটা রহস্য। আর এখানেই আমরা ভ্লাদের পরিচয়ের আসল দ্বন্দ্বটা দেখতে পাই। তার শত্রুদের চোখে সে ছিল এক রক্তপিপাসু দানব, এক স্বৈরা শাসক। কিন্তু তার নিজের দেশের সাধারণ মানুষের কাছে, তাদের কাছে তিনি ছিলেন একজন রক্ষাকর্তা, একজন নায়ক, সেই শক্তিশালী শাসক যিনি প্রায় অসম্ভবকে সম্ভব করে তাদের স্বাধীনতা বাঁচিয়েছিলেন। তাহলে শেষ পর্যন্ত ইতিহাসে তার ছাপটা কি? প্রথমত, তিনি দেখিয়ে দিয়েছেন যে একটা ছোট দেশও শুধু ইচ্ছার শক্তি আর সঠিক কৌশলের জোরে একটা সুপার পাওয়ারকে রুখে দিতে পারে। দ্বিতীয়ত, আজকের রোমানিয়ার যে ভিত্তি, তার সূচনা তিনিই করেছিলেন। আর হ্যাঁ, সব শেষে তার সেই ভয়ঙ্কর খ্যাতি থেকেই জন্ম হয়েছে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কাল্পনিক দানব কাউন্ট ড্রাকুলার। তাহলে প্রশ্নটা থেকেই যায়, ভ্লাড দি এম্পেলর কে ছিলেন? একজন নায়ক, একজন খলনায়ক, নাকি এর থেকেও জটিল কিছু? হয়তো তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে এক নিষ্ঠুর পৃথিবী নিজেই নিষ্ঠুর হতে বাধ্য করেছিল। এই বিচারটা হয়তো এক কথায় করা সম্ভব না। এর উত্তরটা বরং আপনাদের ভাবনার জন্য তোলা রইল।